আসসালামু আলাইকুম। ফির আই হাসিন দিলরুবা। খুব চর্চা হচ্ছে এই সিনেমাটা নিয়ে, খুব আলোচনা হচ্ছে নেট দুনিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই সিনেমাটার অনেক প্রশংসা করছেন। সিনেমার একটু রিভিউ দিতে চাইলাম আপনাদের সঙ্গে। সিনেমাটা যারা যারা দেখেছেন তারা তো জানেন কেমন লেগেছে। যারা যারা দেখেন নাই, আমি শিওর আমার এই রিভিউ শোনার পরে আপনারা সিনেমাটা দেখতে বসবেন। খুবই চমৎকার একটি থ্রিলার রোমান্টিক মিস্ট্রি মুভি ফির আই হাসিন দিলরুবা। আপনাদের এই সিনেমাটা দেখার আগে, মানে এই সিনেমাটার গল্পটা যদি শুরু করতে হয়, তাহলে গল্পটা শুরু করতে হবে এই সিনেমার প্রথম পার্ট, যদিও এরা দ্বিতীয় পার্ট হিসেবে ঘোষণা করেনি। প্রথম করছে হাসিন দিলরুবা, সেই তাপসি পান্নু আর এই মেসি, বিক্রান্ত মেসি, এই দুজনই ওখানেও ছিল, আর একজন অ্যাক্টর ছিল। তো প্রথম পার্ট যেহেতু 2021 সালে রিলিজ হয়েছে, আমি ওটার গল্পটা আপনাদের একটু বলে দিই, তাহলে দ্বিতীয় পার্টের গল্পটা কানেক্ট করতে হবে। প্রথম পার্টে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। সেই অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে যে প্রেমটা ঘটে, এই প্রেমটা ঘটতে ঘটতেই তৃতীয় একটা পক্ষের সঙ্গে মেয়েটার বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে যায়। এবং সেটা যখন সে বুঝতে পারে যে অন্যায় হয়ে গেছে, এবং সেই অন্যায়টা ওই তৃতীয় ব্যক্তিটির দ্বারাই বেশি প্রভাবিত হয়েছে, যে তৃতীয় ব্যক্তিটি আবার মেয়েটার হাজবেন্ডের কাজিন, তখন মেয়েটা রিয়েলাইজ করে যে এটা খুব বড় ভুল হয়ে গেছে। তখন মেয়েটা ওই তৃতীয় ব্যক্তিটিকে খুন করে ফেলে, তখন তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। সেই খুন থেকে মেয়েকে, স্ত্রীকে বাঁচানোর জন্য একটা হিউজ প্ল্যান রচনা করে সেই মেয়েটির হাজবেন্ড। যেহেতু সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, সে ওই ছেলেটার সহ পুরো বাড়িতে আগুন লাগায় দেয়। শুধু তার হাতে মেয়েটার যে নাম লেখা আছে, সেই নাম লেখা হাতটা, তার স্ত্রীর নাম লিখেছিল হাতে, সেই হাতটা কেটে, নিজের হাত কেটে সেই বাড়িতে আগুন লাগাই দেওয়ার আগে সেই বাড়িতে রেখে দেয়, এবং ওই ছেলেটার হাতের ওই অংশটুকু কেটে নিয়ে যায়। এতে প্রমাণিত হয় যে ওই বাড়িতে পুড়ে যাওয়া লাশের মধ্যে চেহারা তো আর বোঝা যায় না, লাশ পুড়ে গেলে ওই হাত দেখে অনেকে মনে করে যে এইটা ওই মেয়েটার হাজবেন্ড মারা গেছে, মেয়েটা ওই শহর থেকে চলে যায়। কিন্তু ওই যে ছেলেটা, কাজিনটা, সে নিরুদ্দেশ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের সন্দেহ হয় ওদের উপরই, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায় না। তো ওরা আরেকটা শহরে, দিল্লির আগ্রায় এসে বসবাস শুরু করে। এখান থেকে আরো কিছুদিন পর থেকে এই ফির আই দিলরুবা হাসিনার গল্পটা শুরু। এখানে এসে এই তাপসি পান্নুর সঙ্গে পরিচয় হয় সানি কোশালের, যে কিনা এই শহরে একজন বায়োলজিস্ট, একজন ডক্টরের অ্যাটেন্ডেন্ট। তো এই সানি কোশাল তাপসি পান্নুকে পছন্দ করে। এদিকে এই বিক্রান্ত মেসিকে আরেকটা মেয়ে পছন্দ করে। তারা প্ল্যান করছিল কিভাবে এই জায়গা থেকে আস্তে আস্তে টাকা জমিয়ে জাল পাসপোর্ট করে কিভাবে এই দেশ থেকে বের হয়ে যাওয়া যায়, তখন তারা একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু এইখানে একটা বাধা আসে। সেই বাধাটা হচ্ছে গিয়ে ওই যেই ছেলেটিকে আগের পর্বে বেড়ে এসেছে, বা হাসিন দিলরুবাতে বেড়ে এসেছে, সেই কাজিনের চাচা চলে আসে, মন্টু। তো তিনি এসে এখন যেটা করছেন, যে জিমি শেরগিল, তিনি এসে এখন চরিত্রটা যে করেছে, তিনি এসে এখন ওই ভাতিজার যে হত্যা রহস্য, এবং এই যেহেতু বিক্রান্ত মেসি মারা গেছে, তো সে বিশ্বাস করছিল যে বিক্রান্ত মেসি মরে নাই, মরছে তার ভাতিজা। সেই বিশ্বাস থেকে সে তাপসি পান্নুকে টর্চার করা শুরু করে। এদিকে আবার এই যে সানি কোশাল, বোধহয় সে ভিকি কোশালের ভাই, বাট হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর ভাই, কারণ অ্যাক্টিং করছে, একটা দুর্দান্ত খুনির চরিত্র করেছে, অথচ সে ভালোবাসে তাপসি পান্নুকে। তাপসি পান্নু ভিকি কৌশলকে নিয়ে এমন একটা পরিকল্পনা সাজায়, যেই পরিকল্পনা দিয়ে সে এই জিমি শেরগিল, অর্থাৎ ওই চাচা মন্টুকে একটা পানির ঘোল খাওয়াইতে চায়, একটা ঘোলা পানি খাওয়ায় হয়তো বেরোয়। সেই চেষ্টাটাকে ব্যাহত করার আপ্রাণ চেষ্টা করে চাচা,
তারা এমন একটা কাজ করে যেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন কি, আপনাদের জ্ঞাতার্থে জানাই যে তাজমহলের পাশ দিয়ে যমুনা নদী গেছে এবং ওই যমুনা নদীতে কুমির আছে, কুমির পাওয়া গেছে, কুমির থাকে। সেই কুমির নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে। সেই যমুনা নদীতে কুমিরের মধ্যে লাফ দিয়ে জীবন বাঁচাতে চায় এবং সে লাভও দিয়ে দেয় এই তিনজন, এই তাপসি পান্ডু, সানি ঘোষাল এবং উইকেট মেসি। তারপরে কি হয় তাদের কথা দেখেন। আমি তো স্টোরির অনেকটুকুই বলে দিছি, কিন্তু পুরো স্টোরি বলি নাই। এর মধ্যে আরো অনেক কিছু আছে, অনেক কিছু ঘটে যায়, অনেক মানে বাকের পর বাক, থ্রিলের পর থ্রিল, এত প্যাচ সিনেমার মধ্যে যে সিনেমাটা আপনাকে স্ক্রিনের সামনে বসা রাখবে। তবে এটা ঠিক যে প্রথম পর্বটা যিনি বানাইছিলেন তিনি কিন্তু এই দ্বিতীয় পর্বের চাইতে খুব সুন্দর বানাইছে। মানে প্রথম পর্ব বলতে যেটা বলছে হাসিন দিলরুবা বানাইছে ভিরিল ম্যাথিউ। সে যে প্রথমটা বানাইছে ওটার মধ্যে একটা মানে ছিল, যে বললাম না, সেক্স, লাভ, বিট্রে, প্রেম, সহবাস, ধোঁকা, এই যে তিনটা জিনিস, এই তিনটার একটা দারুণ মিশেল করছিল, অ্যাপিল তৈরি করছিল প্রথম পর্বে। সেই অ্যাপিলটা বাদ দিয়ে বাকি সব আছে এখানে। যারা হাসিন দিলরুবা দেখছেন তারা আসলে এই ফির আয়া হাসিন দিলরুবা অতটা মজা নাও পাইতে পারেন, কিন্তু যারা প্রথমবার ফির আই হাসিন দিলরুবা দেখবেন তাদের কাছে কিন্তু এই সিনেমাটা একটা দুর্দান্ত মাস্টারপিস সিনেমা। সিনেমার কালার, তারপরে স্টোরি, যে স্টোরি লিখেছে কণিকা ধিলান, একটা সাহিত্যিকের বই পড়ে একটা মানুষ কিভাবে তার জীবনকে যাপিত করে, কিভাবে মানুষকে খুন করে, কিভাবে ভবিষ্যৎ প্ল্যান করে, এরকম একটা বর্ণনা থেকে এই কণিকা ধিলান এই সিনেমার স্ক্রিপ্ট লিখছে। তো স্ক্রিপ্টের কোথাও কোনো আমি দুর্বলতা খুঁজে পাইনি। ইভেন ডিরেকশনে, হ্যাঁ, এই ভিনিল ম্যাথিউর চাইতে হয়তো তার আগের ডিরেক্টরটা, এই ভিনিল ম্যাথিউর চাইতে হয়তো এই যে প্রথম হাসিন দিলরুবা বানিয়েছেন ভিনিল ম্যাথিউ, এরপরে যেটা হয়েছে ফির আই হাসিন দিলরুবা সেটা বানিয়েছেন জয়প্রদ দেশাই। তো জয়প্রদ দেশাইয়ের চাইতে ভিনিল বোধহয় একটু বেটার অ্যাপিল দিতে পারছে, বেটার দর্শককে মজা দিতে পারছে। কিন্তু দুইটা সিনেমাই কিন্তু একটা জিনিসের পার্থক্য আমি পাই এই সিনেমার সাথে বাংলাদেশের সিনেমার, যে ইভেন তুফানকেও ধরি এই সিনেমার সঙ্গে, এত সাকসেসফুল সিনেমা তুফান, যে প্রত্যেকটা চরিত্র একেবারে ছোট থেকে ছোট চরিত্রর এন্ডিং আছে, স্ট্যাবলিশমেন্ট আছে। আপনারা যখন ফিরাই দিলরুবাটা দেখবেন, ফিরাই হাসিন দিলরুবাটা দেখবেন যে একটা ক্যারেক্টার আছে, দুইটা সিকোয়েন্সে সে ঢোকে আর একটা দরজাও ঢোকে, দরজা থেকে চলে যায়, কোনো ডায়লগ নাই। পুরা সিনেমা শেষ করে ওই ক্যারেক্টারটা আপনার মাথার মধ্যে গেঁথে থাকবে। এত দারুণ ভাবে সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করছে। দুইটা সিনে সে শুধু এসে দাঁড়াইছে কোনো ডায়লগ ছাড়া। এইভাবে একটা সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে যখন এস্টাবলিশ করা হয় তখন ওই সিনেমাটা না একটা অন্য লেভেলে চলে যায়, যে জিনিসটা বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমায় পাওয়া যায় না। বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমায় প্রচুর ক্যারেক্টার থাকে, যেই ক্যারেক্টারের শুরু এবং শেষ নেই, যেই ক্যারেক্টার দিয়ে কোনো ফাইনাল মেসেজ নেই, যার কারণে ওই সিনেমাগুলো না প্রপার ওয়ার্ক করতে পারে না। আমাদের দেশের পরিচালকরা বিদেশি সিনেমা প্রচুর দেখে, কিন্তু তারা কপি করে, ঠিক আছে, পুরা কপিটা তারা করতে পারে না। পুরা মানে বললাম না, বিদ্যা কখনো চুরি করা যায় না, অর্জন করতে হয়। তো কপি করে ওদের মতো একেবারে হুবহু একেবারে ওদের মতো অ্যাপিলিং সিনেমা বানাবে, এটা হতে পারে না। তো এই যে আরো একটা যে এটা বিষয় আমি বলতে চাই এই ফিরাই হাসান দিলরুবার উদাহরণ টেনে, সেটা হচ্ছে যে স্ক্রিপ্টিং। ভাই কণিকা ধিলান যে স্ক্রিপ্ট লিখছে ভাই, মানে পুরো ফাঁক ফোকর নাই স্ক্রিপ্টে। একটা সিনেমার মেইন বিষয়টা তো স্ক্রিপ্ট যত স্ট্রং হবে সিনেমার আউটপুটটা তত ভালো হবে, ওই জায়গাতে নজর দিতে হবে। তো যাই হোক, আমার কাছে এই সিনেমা তো 8/10 পাবে। অনেক IMDb রেটিং এ যদিও 6 পাইছে আউট অফ 10। IMDb রেটিং কিন্তু সবচেয়ে কৃপণ রেটিং দেয়।
তারা একেবারে মানে যত কম দিতে পারে একটা সিনেমা রেটিং, আর IMDb 6 মানে হচ্ছে গিয়ে ওই সিনেমা ভালোর চাইতে একটু উপরে, বেটার। আর বেস্ট সিনেমায় ওরা রেটিং দেয় 8.5। সেই অনুযায়ী IMDb রেটিং অনুযায়ী এই ফির আই হাসিন দিলরুবা আপনাদেরকে হতাশ করবো না। আপনারা নেটফ্লিক্সে সিনেমাটা দেখে নিতে পারেন, আর যাদের যাদের সার্ভারে সিনেমাটা দিয়ে দিয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন।